বুদ্ধি থাকলে বস্তা তো আসলে তেল পুড়িয়ে যে নেওয়া যায়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছে। দেখেন, একই জায়গায় ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলো আছে পশ্চিমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক। বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোলা পানি তারা খাবে, তবে লাইনটা একটু অন্য লাইনে। নতুন কৌশল, সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার বাংলাদেশ। মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক শক্তি উঠে আসতে চলেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে যারা এতদিন প্রশ্ন তুলেছে তারা এবার নিঃসন্দেহে চমকে উঠবে। চীনের তৈরি অত্যাধুনিক জে 10C ফাইটার জেট বাংলাদেশের বহরে যোগ দিচ্ছে। এটি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকেই বদলে দিতে চলেছে। আবার দীর্ঘ 3 বছর প্রশিক্ষণের পর 74 জনকে নতুন করে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীতে। পাকাভূত হচ্ছে বাংলাদেশের আকাশসীমা। এজন্য ইউনূস সরকারের এক কঠিন কৌশল, যেখানে গুজব ছড়ানো ভারত হবে অনায়াসে কুপকাত। আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছে। কি করবে হাসিনা? মোদি তো হাসিনার কষ্টে আর বাঁচে না, মোদির কষ্ট বেড়েই যাচ্ছে হাসিনার জন্য। তারা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুর সহিংসতা দেখাতে চাইছে, বলতে চাইছে, সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যেই ব্যক্তির সম্পর্কে 21টার অধিক অভিযোগ রয়েছে, যিনি প্রমাণিত সত্য কিংবা অসত্য তাদের ধর্মগুরুরা জানে, তারা এখানে বলেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা ইসলাম থেকে বাদ করে দেয়, অমুক থেকে বাদ করে দেয়, সেই লোকটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে কি একটু লজ্জা হচ্ছে না আমাদের? বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ, তারা হঠাৎ করেই দিল্লির গুড বুকে চলে গিয়েছে, যেটি হওয়ার কথা নয়। আমরা সবাই জানি যে জামাত সম্পর্কে দিল্লির বরাবরই একটা অ্যালার্জি ছিল। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ, তারা হঠাৎ করেই দিল্লির গুড বুকে চলে গিয়েছে, যেটি হওয়ার কথা নয়। আমরা সবাই জানি যে জামাত সম্পর্কে দিল্লির বরাবরই একটা অ্যালার্জি ছিল। জামাতকে কখনই তারা মানতে পারেনি সেই স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, কিংবা এই জাস্ট আগস্ট মাসের 5 তারিখের আগে পর্যন্ত তারা জামাতকে মানতে পারেনি। এবং বিএনপির সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবসময় একটা বড় বাধা ছিল জামাতের সঙ্গে তাদের বন্ধন। আমরা যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, বা কূটনৈতিক যে সূত্রগুলো রয়েছে, রাজনৈতিক সূত্রগুলো রয়েছে, সেখানে আমরা সবসময় দেখেছি যে দিল্লির পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে যদি বন্ধুত্ব চান, সহযোগিতা চান, আমরা করব, কিন্তু জামাতকে ছাড়তে হবে। তো বিএনপি এবং জামাতের যে বন্ধন, এটি একেবারে 2019 সন পর্যন্ত এতটা গভীর ছিল, যেখানে ভারতের এই যে দাদাগিরি বা ভারতের এই যে ইনস্ট্রাকশন, নির্দেশনা, এটা বিএনপি কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নেয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 2018 সনের নির্বাচনে একটা ভরাডুবি হয়ে গেল। এর কারণ হলো 2018 সনে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, সেখানে পর্দার অন্তরালে ভারত একটা নির্ধারণ চাল চেলেছিল। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বিএনপিকে যতটা সম্ভব একটা ছাড় দিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে এখানে ভিলেন হিসেবে চীন ঢুকে যায়, এবং চীন ভারতের সেই প্ল্যানটিকে, অর্থাৎ প্রায় 80 থেকে 100টি সিট বিএনপি জামাত জোটকে দেওয়া হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, এবং ধীরে 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 একটা রাজনৈতিক কালচার ফিরে আসবে, এবং নির্বাচনের পথে বিএনপি ক্ষমতায় যদি এসে যায়, ভারত সেটিকে স্বাগত জানাবে। তো সেই জিনিসটা যখন মাঠে মারা যায়, তারপর থেকে সবকিছু এলোমেলো হয়ে যায়। শেখ হাসিনার মধ্যে একটা অহমিকা বোধ চলে আসে। চীন এখানে অতিমাত্রায় যাকে বলা হয় নড়াচড়া শুরু করে, এবং চীনা প্রতিপত্তি এটি ব্যবসা বাণিজ্যে, তারপরে আমলাতন্ত্রে প্রকট আকার ধারণ করে। এবং শেখ হাসিনা সরকারের দুটো অংশ একেবারে দুই দিকে পরস্পর বিরোধী হয়ে যায়। ভারত এবং আমেরিকাপন্থী একটা গ্রুপ, সেটা ধরেন ওয়াদুল কাদের বলেন বা দলের বেশিরভাগ নেতাকর্মী বলেন ভারতপন্থী। অন্যদিকে সালমান এফ রহমান সাহেবের মতো যারা লোকজন ছিলেন, তাদের নেতৃত্বে যে নব্য আওয়ামী লীগের, তারা পাকিস্তান, চীন এবং আমেরিকাপন্থী ছিলেন। ফলে আপনি দেখবেন যে ডোনাল্ড লু যে কয়বারই এসেছেন, তিনি ওয়াদুল কাদের সাহেবের সাথে দেখা করেননি। তিনি এই পাকিস্তান লবিটিকে শ্রদ্ধা করে তিনি সালমান এফ রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। তো এক্ষেত্রে যেটা হলো যে আমেরিকা, দিল্লি সবসময় একটা জুজুর ভয় আওয়ামী লীগের মধ্যে,
রেখেছে যে কোনো অবস্থাতেই জামাতকে বাড়তে দেওয়া যাবে না। এবং আওয়ামী লীগ জামাতের উপর যে নির্যাতন জুলুম করেছে বলতে গেলে এটা দিল্লির প্রেসক্রিপশন হয়েছে। আবার অন্যদিকে সেই 2014 থেকে দিল্লিকে বিশ্বাস করে আসছে বিএনপি, এবং সেই বিশ্বাসের সম্পর্কের ক্ষেত্রে জামাত সবসময় একটা বাধা হিসেবে কাজ করেছে। কিন্তু 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনের পর বিশেষত 19 সনের মাঝামাঝি সময় থেকে জুন জুলাই থেকে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এটি ধীরে ধীরে খারাপ হতে থাকে নানা কারণে খারাপ হতে থাকে, এবং একটা সময় এটি এখন যে পর্যায়ে পৌঁছে গেছে এটিকে দাকুমের সম্পর্কে আপনি বলতে পারেন। এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেশের বাইরে সবাই ডিফ্যাক্টো জামাতের সরকার বলা হয়। এবং এই সরকারের উপর জামাতের প্রভাব, যে প্রভাবে বিএনপি রীতিমতো ঈর্ষান্বিত, এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তারা হতাশাগ্রস্ত। তারা মনে করছে যে আগামীতে যে রাজনৈতিক মেরুকরণ হবে সেই মেরুকরণে জামাত একটা কে ফ্যাক্টর হিসেবে থাকবে, এমনকি তারা সরকারও গঠন করে ফেলতে পারে, অথবা কিংস পার্টিকে ক্ষমতায় বসিয়ে পেছন থেকে জামাত এবং বিএনপি যে জোট ছিল তার পরিবর্তে জামাত এবং আওয়ামী লীগ ভিন্ন ফর্মে তারা এই ইউনূস সরকারকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এবং সেখানে বিএনপি একেবারে এখানে মুখ থুবড়ে পড়বে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতের সঙ্গে জামাতের যে সম্পর্ক এটি তলে তলে এবং প্রকাশ্যে বলতে গেলে ইতিহাসের একটা মহেন্দ্রক্ষণে পৌঁছে গেছে, অর্থাৎ তারা নজিরবিহীন একটা ভালো সম্পর্কের দিকে চলে যাচ্ছে। এর কারণ হলো আপনি দেখবেন কার্যত জামাতের পক্ষ থেকে ভারত বিরোধী কোনো পরিকল্পনা নেই। এমনকি তাদের যে ভাড়া করা যে সকল প্রচার মাধ্যম, জামাতি প্রচার মাধ্যম, তাদের ভাড়া করা যে সকল ইউটিউবার রয়েছে, ফেসবুকার রয়েছে, সামাজিক মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে ভারতের বিশুদ্ধার করত, এখন তারা সেই জায়গা বাদ দিয়ে হালকাভাবে শুধুমাত্র রকে গালাগালি করার চেষ্টা করছে, আর যাকে তাকে রয়ের এজেন্ট বলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে মূলত সরকারকে একটা দুর্বল অবস্থায় ফেলতে চাচ্ছে। এমন একটা দুর্বল অবস্থায় যেন তারা নতজানু হয়ে জামাতের সাহায্য চায়, সহযোগিতা চায়, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু সৃষ্টি করা হচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশে যেটি হয়, বাস্তবতা আমার নিজের যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, 5টি বছর শাসক দলের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলাম, এবং সেই সংসদ সদস্য হিসেবে অনেকগুলো রাষ্ট্রীয় কাগজ, রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কালচার, রাষ্ট্রীয় দলিল দস্তাবেজ, এই জিনিসগুলো আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী দেখার সুযোগ হয়েছে। তো সেখান থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হলো যে জনপ্রিয়তার জন্য বা মাঠ গরম করার জন্য ভারত বিরোধিতা ওকে, কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় বসবেন সঙ্গে সঙ্গে আপনার ভারতের সহযোগিতা ছাড়া আপনি 1 সপ্তাহ ক্ষমতায় টিকতে পারবেন না। এই যে আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচের কথা বলি, কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে যে আমরা কাপড়, বস্ত্র, আমাদের লুঙ্গি, আমাদের পাজামা, আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের শাড়ি, এইগুলোর জন্য কি লাগে? রং লাগে, সুতো লাগে, তুলা লাগে। আমরা ভারত থেকে যেভাবে সুতো আমদানি করছি, যেভাবে রং আমদানি করছি, এটি যদি খালি ভারত 1 মাসের জন্য এই শিপমেন্টগুলো পিছিয়ে দেয়। আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা হলো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গণদল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল। পরাজিত ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে মাঝে মাঝে হুমকি ধমকি দেয়, এবং এটা সম্ভব হচ্ছে একটাই কারণ, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নাই, তাই সেই সুযোগ নিয়ে সে আবার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। তাই আজকের এই সরকারকে বলবো, বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মুক্তিযোদ্ধা এটাকে নিয়ে যারা ব্যবসা করেছে, সেই ব্যবসায়ীরা আবার এই দেশে ক্ষমতায় ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছেন। এই দেশকে যদি আপনারা ভালোবাসেন, আজকে বলল একটা ছোট কথা বললো, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় না। আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো আজকে যে আমি বিজয়ের মাসে কথা বলছি, এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলেছে আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা হলো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গণদল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল।
যারা এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে চেতনাকে ধারণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আজকে শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ওই যে মোদি নামে একটা ব্যক্তি আছে সীমান্তের ওই পারে, তার সাথে আরো কিছু লোকজন আছে, এছাড়া অন্য কেউ বেশি ব্যথা পায় নাই। তাই ব্যথায় আজকে আশ্রিত সেখানে আশ্রয় দিয়েছেন। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগ কখনো এই দেশের জন্য রাজনীতি করে নাই। এখন কি করবে হাসিনা? মোদি তো হাসিনার কষ্টে আর বাঁচে না, মোদির কষ্ট বেড়েই যাচ্ছে হাসিনার জন্য। আর হাসিনার কষ্ট তো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়তে থাকবে, দেখতে থাকবেন আপনারা, মজা নেবেন। আমি হাসিনার কষ্ট দেখে আমার ভালোই লাগে, খুব মজা লাগে, কারণ লাস্ট 15.5 বছর তো কম জ্বালাই নাই। আর হাসিনার কষ্টের সাথে সাথে তো মোদির কষ্ট বাড়তেছে, এটা দেখতেও ভালো লাগে। আমরা এই দিনের অপেক্ষাতেই ছিলাম, ঠিক না? আমি আপনি তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম। দেখেন, কিছুদিন আগে ওয়াশিংটন থেকে ইন্ডিয়াকে বলা হয়েছিল যে তোমরা যে শেখ হাসিনাকে রাখছো কি হিসাবে, একজন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কি হিসাবে রাখছো? তখন বলছিল আমরা রাখবো না, হয়তো দ্বিতীয় কোনো দেশে পাঠাবো। তো তারপর আমরা গুঞ্জন শুনতে পাই সে দুবাইতে চলে গেছে, দুবাইতে যাইতে পারে নাই। মেন সমস্যা হচ্ছে ওইটা না, মেন সমস্যা হচ্ছে ইন্ডিয়া দিতে চাইছিল কিন্তু কোনো দেশ নিতে রাজি হয় নাই, কোনো দেশে নিতে রাজি হয় নাই। এই জন্যই তো আপনার ট্রাভেল ডকুমেন্ট দিছে আপনার শেখ হাসিনাকে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু মোদির তো আবর্জনা পার করতে হবে, এখন তো কোনোভাবে পার করতে পারতেছে না। মোদি কিন্তু একটা মানকে চিপায় পড়ছে, এটা আপনাকে বুঝতে হবে। মোদি মানকে চিপায় পড়ছে, সেই লেভেলের মানকে চিপায়। এখন আওয়ামী লীগকে পূর্ণ বাসনা করতে পারতেছে না কিন্তু বাংলাদেশে। কিছুদিন আগে শেখ হাসিনা কল রেকর্ডিং ফাঁস করছে, লন্ডনে কিন্তু একটা প্রোগ্রামও করছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে বসে। তার সেই রেকর্ডিং আমরা শুনছি, যেখানে তার যতটুকু শুনছি তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুশোচনা ছিল না জুলাই আগস্টের জন্য, তার পুলিশের জন্য কান্নাকাটি ছিল। তো এখন ইন্ডিয়া তো মানকে চিপায় পড়ে দেখলেন না, পররাষ্ট্র সচিব ঘুরে গেল। এটা বলা হয়েছিল যে এই যে আপনার দেশে বসে যে শেখ হাসিনা এই কাজগুলো করতেছে, এটাকে আপনারা জানেন? হ্যাঁ, তো তখন বলছে তার ব্যক্তিগতভাবে, মানে ইন্ডিয়ার কোনো সাপোর্টে সেইগুলো করে নাই, ওই দেশ থেকে যাওয়ার সময় নাকি ফোন টোন নিয়ে গেছিল, সেটা দিয়ে করছে, এই কথা বলছে, যেটা হাস্যকর। তো এখন ওইটার জন্য বাধা দেওয়া হয়েছে যে ইন্ডিয়াতে বসে জন্য এগুলো করতে পারে না। এখন মোদির সমস্যা তো ভাই অন্য জায়গা, মোদির সমস্যা হয়েছে মোদি অন্য দেশে দিতেও পারতেছে না। এই মুহূর্তে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দিবে সেটাও পারতেছে না। কেন পারতেছে না? কারণ মোদির তো একটা দল বাংলাদেশে আছে, সেটা আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগের উপর নির্ভর করছিল। এখন যদি বাংলাদেশে শেখ হাসিনাকে দিয়ে দেয় বিচার করার জন্য, আওয়ামী লীগ তো এই জীবন আর ইন্ডিয়ারে ক্ষমা করবে না। 53 বছরের বন্ধুত্ব কিন্তু শেষ হয়ে যাবে। এখন মোদি দাদা পড়ছে মহাবিপদে দাদা। সেটা হলো কেমন, কোনো দেশ নিতেও রাজি হচ্ছে না, ইন্ডিয়াতে রাখতেও পারতেছে না। কিছুদিন পরে যে প্রত্যাবর্তন চুক্তি যেটা আছে, মানে বন্দি বিনিময় চুক্তি, এখন ওইটার জন্য যদি আবার ইন্ডিয়াকে বলে যে আমাদের দেওয়া হাসিনার লাগবে, এটা তো মোদির জন্য একটা মাইন্ডকে চিপা, ঠিক আছে? তখন মোদি কি করবে? তো এইসব নিয়ে ভাই হাসিনা এখন কি করবে কিছু বুঝতেছে না, মোদি এখন কি করবে এটাও বুঝতেছে না। সব দিকে তালে মালে গোলাই গেছে, ঠিক আছে? কোনো কিছুই ঠিক নাই। আপনারা দেখতেছেন ঠিক আছে, কিন্তু কোনো কিছুই ঠিক নাই। এখনই শেখ হাসিনা কিনে মোদি কি করবে মোদি ভালো জানে। তবে আমি যেটা ধারণা করতেছি, যতই টাকা খরচ করে লবিক্স নিয়োগ দিক না কেন, শেখ হাসিনাকে অন্য কোনো দেশ গ্রহণ করবে না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। অন্য কোনো দেশ গ্রহণ করলে মোদি এতদিন ইন্ডিয়াতে রাখতো না। যেই ব্যক্তির সম্পর্কে 21টার অধিক অভিযোগ রয়েছে, যিনি প্রমাণিত সত্য কিংবা অসত্য তাদের ধর্মগুরুরা জানে, তারা এখানে বলেছে, সেই অভিযোগের ভিত্তিতে তারা ইসলাম থেকে বাদ করে দেয়, অমুক থেকে বাদ করে দেয়, সেই লোকটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে কি একটু লজ্জা হচ্ছে না আমাদের, কিংবা আমাদের একটু সংকোচ বোধ তৈরি হচ্ছে না? এই যে সাইফুল হত্যা হলো, অ্যাডভোকেট সাইফুল হত্যা, এই হত্যা নিয়ে আমাদের সুজয় সেন গুপ্ত ভাইয়া এখন পর্যন্ত তার পক্ষ থেকে কি অবস্থান সেটা কিন্তু তিনি হয়তো বলতে পারেন নাই, বা বলতে ভুলে গিয়েছেন। হয়তো আমি বলার কারণে ভবিষ্যতে উনি এটা বলবেন। তিনি বারবার বলতেছিলেন যে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময়কে কেন অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়গুলো করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি যদি বলে করেন যে বাংলাদেশের সমগ্র হিন্দু মুসলিম সবাই সঠিক নাগরিক, তাহলে তার চোখে কি বাজলো না যে এই বাংলাদেশে অন্যায়ভাবে ধর্ম অবমাননার কারণে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে সাইদি সাহেবকে, এই বাংলাদেশে মামুনুল সাহেবকে গ্রেপ্তার করে 3.5 বছরের অধিক সময় তাকে জেলের মধ্যে বন্দী রেখেছে, কোনো একটা জামিন পর্যন্ত পায় না। ওই মামুনুল সাহেবের দোষটা কোথায় সাগর ভাই আপনি বলেন? সাইদি সাহেবের দোষটা কোথায় আপনি বলেন? খালেদা জিয়াকে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দী রেখে চিকিৎসা পর্যন্ত দেয় নাই, তখন আমার এই সুজয় সেনগুপ্ত ভাই কোথায় ছিলেন? বলতে পেরেছেন? যদি দেশের কথা বলেন, আমরা তো ইউনাইটেড উইথ অল পিপল এন্ড অল রিলিজিয়াস পিপল, কিন্তু সেই জায়গায় নিজামীর ক্ষেত্রে কথা নাই, গোলাম আজমের ক্ষেত্রে কথা নাই, খালেদা জিয়ার ক্ষেত্রে কথা নাই। আপনারা এদেরকে ধরে নিতে পারেন যে রাজনীতি করে, রাজনীতির বাহিরেও যাদেরকে ধর্ম অবমাননা, অমুক অবমাননা, তমুক অবমাননা, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে, কারো কোনো স্টেটমেন্ট ছিল না। বরং তৎকালীন সময় রানা দাস গুপ্তরা রাস্তায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলখেলিয়ে হেসে হেসে ব্যানার টাঙিয়ে টাঙিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করেছে। বাংলাদেশে আপনি চিন্ময় এখন একজন সন্ত্রাসী, তাকে আপনি হালাল করার জন্য আসছেন, এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে। চিন্ময়ের স্বার্থে কথা না বলে বরং বলা উচিত হিন্দুদের স্বার্থে। আমি অবশ্যই প্রত্যেকের যে কোনো ধরনের অন্যায় মামলা কিংবা হামলা, যে কোনো বাড়িঘর পোড়ানো, সেটা হোক হিন্দু সেটা হোক মুসলমান, আমি তার পক্ষে না, যেটা বারবার ক্লিয়ার করেছি। কিন্তু কেন বারবার আপনি টেনে নিয়ে একজন সন্ত্রাসীর পক্ষে কথা বলছেন? এখানে তারেক ভাই একটা কথা বলেছেন, আমি যদিও এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পছন্দ করি না, যেই ব্যক্তির সম্পর্কে 21টার অধিক অভিযোগ রয়েছে, যিনি প্রমাণিত সত্য কিংবা অসত্য তাদের ধর্মগুরুরা জানে, তারা এখানে বলেছে, সেই অভিযোগের ভিত্তিতে তারা ইসলাম থেকে বাদ করে দেয়, অমুক থেকে বাদ করে দেয়, সেই লোকটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে কি একটু লজ্জা হচ্ছে না আমাদের, কিংবা আমাদের একটু সংকোচ বোধ তৈরি হচ্ছে না? তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থাটা কোথায়? আজকের বিচার এক নাম্বার হচ্ছে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত মানে সকলের প্রতি সহমর্মশীল,
যে কারণে আমাদের এই সাইফুলকে হত্যার পরেও কোনো মানুষ কোনো ধরনের প্রতিবাদ করে নাই, অন্যায় মানে তারা যেখানে ম্যাচাকার করতে পারতো কোনো ম্যাচাকারের জায়গায় যায় না, এবং সেটার পক্ষে আমি না, কোনোদিন না। কোনো একজন ব্যক্তিকে অন্যায় করে কেউ ফাঁসি দিক কিংবা তার মানে হত্যা করুক, তার জন্য আইন আদালতে বিচার হবে। এটাই তো আমার দেশের মানুষের সবচেয়ে ভালো জায়গা। আজকে তো মুসলমানদেরকে ক্রেডিট দেওয়া উচিত যে এত বড় ষড়যন্ত্র আওয়ামী লীগ করার পরেও তাদের বিরুদ্ধে এটা কিন্তু হয় না। আমি আপনাকে যেহেতু সময় আমাকে বেঁধে দিয়েছেন, আমি কয়েকটা 2-3টা পয়েন্ট এখানে আমি শেষ করছি। আপনি দেখেন এই বাংলাদেশে এই যে শুভেন্দু কথা বলে, সে ওইখানে বসে বলছে না উচকিয়ে যে বাংলাদেশে শেখ হাসিনাকে বিমানবন্দরে পাঠানো হবে, বিমানবন্দরে প্রধানমন্ত্রী হিসেবে উনি আসবে। এই শুভেন্দু কে? এই শুভেন্দু আমার এই দেশের নিয়ে ষড়যন্ত্র করতে পারে না, কথা বলতে পারে না? ভারতীয় আগ্রাসন এখন সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ভারত এই মুহূর্তে বাংলাদেশে আপনার মতো আমার মতো বিভিন্ন লোক সাজিয়ে, কাউকে ভারত বিরোধিতার চরম মাত্রার স্কলার সাজিয়ে, তারপরে বক্তব্য দিয়ে ভিডিও ক্রিয়েট করে বিভিন্ন ভাবে ফাঁদ আমাদের দেশের জন্য তৈরি করছে, যাতে আমরা সহজ মানুষরা সেই ফাঁদে পাড়া দিই, আমরা যাতে একটা দাঙ্গা সৃষ্টি করি, আমরা যাতে মারামারিতে লিপ্ত হই। দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আমার দেশের এখন সবচেয়ে বড় শত্রু 1 নম্বর হচ্ছে ভারত। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আর এই শেখ হাসিনা হচ্ছে ভারতে বসে সেই গুটির চাল চালছে, আওয়ামী লীগ চালছে। যদি সেই গেম সম্পর্কে জনগণ সচেতন না হন, তাহলে আগামী দিনে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা লাগবে। আমি বলতে চাই আইন আদালতের মাধ্যমে, যেমনটা আমি আমার এই প্রিয় ভাইকে আমি আশ্বস্ত করে বলতে চাই কি যে আমাদের এই যে সুজয় সেনগুপ্ত, আপনার এই 8 দফা আপনারা দুইজন গোত্রীয় ভাই পর্যালোচনা করেছেন পক্ষে কিংবা বিপক্ষে, তাতে আমার কিছু আসে যায় না। আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাপ্ট। কিন্তু আমি যদি বেঁচে থাকি, আপনার এই দাবি যদি সত্যি আপনার এই হিন্দু ভাইদের পক্ষে হয়, আমি যদি সংসদের সুযোগ পাই কিংবা যে কোনো স্পেসে কথা বলার সুযোগ পাই, আপনার এইটা সুষ্ঠু পদ্ধতিতে উপস্থাপন করতে আমি কেন, বাংলাদেশের যে কেউ করবে। কিন্তু আমরা কোনো সন্ত্রাস, কোনো শয়তানি, কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনার হয়ে করবেন সেটা করতে দিব না। এই যে গত আগেও আপনার একটা আমাদের সম্ভবত তারেক ভাই ভিডিওটা পাঠিয়েছেন সাগর ভাইকে কিংবা দেখিয়েছেন, স্পষ্ট হয়েছে ওই ভিডিওতে যে উনি শেখ হাসিনার লোক এবং এই ইসকন শেখ হাসিনার জন্য তৈরি হয়েছে। তারপরেও যদি আপনি এই ইসকনের একজন সদস্যকে আপনি এইভাবে প্রশ্রয় দেন, তাহলে আমাদের দেশের জন্য লজ্জার, দেশের মানুষের জন্য লজ্জার। আমি সময় নষ্ট করতে চাই না। তারেক ভাই ওই করতেছে, আমি তারেক ভাই শেষ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্লিজ আপনি বলুন 3-4 মিনিট প্লিজ। হ্যাঁ, আমি বাংলাদেশের নাগরিক, আমি একজন মুসলিম সন্তান, আমার সরলতা আমার শক্তি, এবং ভারত খাল কেটে কুমির এনেছে আমাদের এই সরলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং কূটনামি করে। সত্য কথা যেটা, আজকে ভারতের নাগরিকরা বলছে যে আমরা এটা একটা ভুল হয়েছে। ভারতের ডাক্তাররা বলেছে, যারা ডাক্তার হয়ে চিকিৎসা বয়কটের কথা বলেছে, তারা হলো আহম্মুকের কাজ করেছে। আজকে কলকাতার দোকানরা বলছে যে এই ধরনের সংঘাত বিবাদ আহম্মুকের কাজ। আমার সরলতা আমার শক্তি। আমি আবারও বলছি যে সঞ্জয় সেনগুপ্ত অথবা চিন্ময় কুমার, তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হিন্দুদেরকে ব্যবহার করে, আমি বলবো আমরা আমাদের অহিংসতা, আমাদের সরলতা, আমাদের আপনার হলো সহজীকরণ দিয়ে আমরা সেটাকে মোকাবেলা করব, এবং আমরা চুপ থেকে মোকাবেলা করব। এটা আমাদের এই চুপ থাকাটা একটা শাস্তি। আমি কথা বলি, বক্তব্য দেই, এবং মাঝে মাঝে বক্তব্যের মধ্যে বলেও ফেলি যে অবৈধ ভারতীয়দের লাঠি মেরে বের করে দাও, এটা বলি, মুখ দিয়ে বলি। তাই বলে আমি কাউ কোনো একটা ভারতীয়কে গিয়ে লাঠি মারবো, বিষয়টা এইরকম না। আমরা রাজনীতি করি, রাজনীতির অনেক ভাষা আছে, অনেক সময় রাগ হয়, ক্ষোভ হয়, সেই জায়গা থেকে কথা বলি। কিন্তু তার মানে হিন্দু একজনকে আঘাত করবো, এটা আমাদের কখনো নীতি না। আমাদের এই যে সুজয় সেনগুপ্ত, আমি তাদেরকে অনুরোধ যে একজন বলাৎকারের অভিযুক্ত চিন্ময়ের পেছনে আপনারা আর দৌড়াইন না। এদের শুধু শক্তি ক্ষয়, এই ক্ষয়টা করলে পুরো জাতি সহ আপনারা বিপদে পড়বেন, আমরা বিপদে পড়বো, আমরা সবাই। আজকে দেখছেন না যে ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে মানববন্ধন করার কথা হুমকি দেয়, যে কি একটা মানে আমরা অনেক ভয় পাচ্ছি ট্রাম্পের বাড়ির সামনে মানববন্ধন করবো। আমাদের রক্ষা করার জন্য আমাদের ঈমান যথেষ্ট, আমাদের সাহসিকতা যথেষ্ট, এবং আমরা ট্রাম্পকেও ভয় পাই না, ভারতকেও ভয় পাই না। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সুজয় সেনগুপ্ত 1 মিনিট কিছু বলতে যাচ্ছি। জি, 1 মিনিটে শেষ করছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আজকে চমৎকার ডিবেট হয়েছে। আমি মনে করি যে অনেক কিছু উত্তর আমরা পেয়ে গেছি। চলবে যতদিন পর্যন্ত ষড়যন্ত্র চলবে, আমাদের আলোচনা চলবে। আর যদি ষড়যন্ত্র বন্ধ হয়, আমাদের আলোচনা বন্ধ হয়ে যাবে। অবশ্যই আমরা চাই একটি পারিপার্শ্বিকতার ভালো সুন্দর একটা পরিবেশ বজায় রেখে আমরা একটা চমৎকার সাম্প্রদায়িক একটা সম্প্রীতির মাধ্যমে আমাদের বসবাস, এটা আমাদের মূল উদ্দেশ্য। যারা সুজয় সেনগুপ্ত 1 মিনিট প্লিজ, সর্বোচ্চ 1 মিনিট। জি জি জি, অবশ্যই 1 মিনিটের মধ্যে আমি বক্তব্য, যেমন যেহেতু সময় বেঁধে দিয়েছেন 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেখেন, আমি কিন্তু বক্তব্যের প্রথম শুরুতেই ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলেছিলাম। আমার দেশের, আমি প্রত্যেকবার আমার বক্তব্য একটা কথা বলেছিলাম, আমার দেশের সার্বিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, এটা হচ্ছে আমার টেন্ডেন্সি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, যদি আমাদের 8 দফার পক্ষে কথা বলতে হয় বা হিন্দুদের কোনো অধিকারের কথা চাইতে হয়, তাহলে একটা টেক ভারতীয় আগ্রাসন, আওয়ামী লীগ সে টেক কিনা, তারপর নানান ধরনের টেক দিয়ে সেটাকে আন্দোলনকে দমিয়ে রাখা হয়, এটার পক্ষে কিন্তু আমি না। দেখেন, 8 দফা কতটুকু, আপনি আমার বক্তব্য দেওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বাঙালি উচিত সেই 8 দফা দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক এইটা আগে বুঝতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে।
সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।